গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে আন্তর্জাতিক মহলে আবারও গুঞ্জন শুরু হয়, কে এই ইব্রাহিম রইসি? ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ নেতার একজন শিষ্য এবং শিয়া ধর্মশাসনে তার সম্ভাব্য উত্তরসূরিদের অন্যতম হিসেবে গণ্য করা হচ্ছিল। কে এই ইব্রাহিম রইসি এবং কিভাবে তার উত্থান? এ সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুদেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করার পর এক ভাষণে রইসি ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের উপর জোর দেন। ফিলিস্তিনের প্রতি সমর্থন ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের পররাষ্ট্র নীতির প্রধান বিষয়গুলোর অন্যতম। রইসি বলেন, আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের জন্য প্রথম ইস্যু। হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের অবস্থান বিশ্ব দরবারে আলোচনার সৃষ্টি করেছে। গত ১৯ এপ্রিল ইরান ইসরায়েলে হামলা করার পর থেকে ইরানের পাশাপাশি ইব্রাহিম রইসির নাম বিশ্ব মিডিয়াতে আবারও ছড়িয়ে পড়ে। ইব্রাহিম রইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হতো। ৬৩ বছর বয়সী এই নেতাকে রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে পার করতে হয়েছে। তিনি কোনো উপন্যাসের নায়ক হয়ে নিজের অবস্থানে আসেননি। অনেক সংগ্রামের মধ্য দিয়ে তাকে আসতে হয়েছে বর্তমান অবস্থানে। অনেকে তাকে কট্টরপন্থী ইসলামী নেতাও বলতেন। তবে রক্ষণশীল হলেও ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি দেশটির ৮ম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ২০২১ সালের ৩ আগস্ট। রইসি এমন সময়ে প্রেসিডেন্ট হন যখন ইরান একটি সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল এবং পারমাণবিক কর্মসূচির কারণে দেশের অর্থনীতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে কঠিন সময় পার করছে। রইসি খামেনির সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখা ছাড়াও সরকারের বিভিন্ন শাখা, যেমন সামরিক ও আইন প্রণয়নকারী বিভাগ এবং শক্তিশালী নির্বাহী বিভাগের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। সমালোচকরা বলেন, রইসি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ বিষয়গুলির চেয়ে প্রতিরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কারণে জীবনযাত্রার অবনতির মাঝেও জনসাধারণের ক্ষোভ ও সমালোচনার সময়ও ইরানকে নেতৃত্ব দিয়েছেন শক্ত হাতে। রইসির শাসনাধীন সময়ে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা দেয় ২০২২ সালের শেষের দিকে। বাধ্যতামূলক হিজাব পরার নিয়ম না মানার অভিযোগে গ্রেপ্তার করা হয় মাহসা আমিনি নামের এক তরুণীকে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনির মৃত্যু হলে জনসাধারণের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ কয়েক মাস ধরে ইরানকে কাঁপিয়ে রেখেছিল। প্রতিবাদে নারীরা তাদের হিজাব খুলে এবং চুল কেটে প্রতিবাদ জানায়। এই বিক্ষোভের ঘটনায় ৫০০ জন নিহত হয়। এছাড়া ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিক্ষোভ চলার সময় দেশ অচল হয়ে পড়লেও শক্ত হাতে ইরানকে নেতৃত্ব দিয়েছেন রইসি। ইরান তার পারমাণবিক কর্মসূচি জোরদার করার পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকার আদায়ে নিজেদের শক্ত ভূমিকা রেখেছে। গাজা যুদ্ধ চলার সময় রইসি হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলে হামলা চালায়। অন্য কোনো মুসলিম রাষ্ট্র এ ধরনের ব্যবস্থা নিতে পারেনি। গত বছর ৭ অক্টোবর গাজায় যে যুদ্ধ শুরু হয় তা আঞ্চলিক উত্তেজনা আবার তুঙ্গে নিয়ে যায়। কয়েক দফা পাল্টাপাল্টি ঘটনার পর ২০২৪ সালের এপ্রিল মাসে রইসির নেতৃত্বে ইরানের ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলের উপর শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করা হয়। ইব্রাহিম রইসি ১৯৬০ সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ১৫ বছর বয়সে ইরানের বিখ্যাত কোম ধর্মীয় শিক্ষালয়ে পড়াশোনা শুরু করেন। সেই সময়ের বেশ কয়েকজন শীর্ষ আলেমের সংস্পর্শে আসেন। অল্প বয়সে উচ্চ পর্যায়ের দায়িত্ব গ্রহণ করেন। মাত্র ২০ বছর বয়সে তাকে তেহরানের কাছে কারাজের প্রসিকিউটর জেনারেল নিয়োগ করা হয়। ১৯৮৫ সালে রইসি রাজধানী তেহরানের ডেপুটি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।
রইসি 1989 থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2004 সালের পর 10 বছর বিচার বিভাগের উপপ্রধান ছিলেন এবং 2014 সালে জাতীয় প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান। 2017 সালে হাসান রুহানির বিরুদ্ধে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন কিন্তু নির্বাচনে ব্যর্থ হন। রুহানি তুলনামূলকভাবে একজন মধ্যপন্থী এবং প্রেসিডেন্ট থাকাকালে 2015 সালে তিনি বিশ্বের কয়েকটি ক্ষমতাশালী দেশের সাথে ইরানের পারমাণবিক চুক্তি সম্পন্ন করেন। রইসি 2021 সালে পুনরায় নির্বাচনে প্রার্থী হন, যে নির্বাচনে তার সকল সম্ভাবনাময় প্রতিপক্ষের প্রার্থিতা ইরানে নির্বাচনী বাছাই পদ্ধতিতে বাতিল করা হয়। প্রদত্ত 2.9 কোটি ভোটের 62% রইসির পক্ষে যায়। তবে এই নির্বাচনে ভোটের হার ছিল ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে কম। লক্ষ লক্ষ ভোটার হয় ভোট দেননি, না হয় ব্যালট পেপার বাতিল করেছেন। নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে তাকে 1988 সালের মৃত্যুদণ্ডগুলো নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো অনুশোচনা প্রকাশ করেননি। ইরান এবং সাদ্দাম হোসেনের ইরাকের মধ্যে 10 বছরব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর 1988 সালে রাজনৈতিক বন্দী, উগ্রপন্থী এবং অন্যদের বিচার অনুষ্ঠিত হয়, যেগুলো মৃত্যু কমিশন নামে পরিচিতি পায়। ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হবার পর ইরানের সশস্ত্র বিরোধী গোষ্ঠী মুজাহিদিনে খালক ইরাক থেকে ইরানে হামলা চালায়। তারা সাদ্দাম হোসেনের দেয়া ভারী অস্ত্রে সজ্জিত ছিল, কিন্তু ইরান তাদের প্রতিহত করতে সক্ষম হয়। ওই সময়ে বিচার প্রক্রিয়া শুরু হয়। বন্দীদের প্রথমে নিজেদের পরিচিতি দিতে বলা হয়। যারা নিজেদের মুজাহিদিন বলে পরিচয় দেয় তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর হিসেব মতে প্রায় 5,000 মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল যখন রইসির বয়স 28 বছর এবং তিনি কমিশনগুলোতে দায়িত্ব পালন করেছিলেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ 2019 সালে রইসির উপর নিষেধাজ্ঞা জারি করে, যেখানে 1988 সালের কথা উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়, রইসি এমন অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়ায় প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন যারা অপরাধ সংঘটনের সময় অপ্রাপ্তবয়স্ক ছিল। ইরানের শাসক হচ্ছেন সর্বোচ্চ নেতা 85 বছর বয়স্ক আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে রইসি দেশে ইউরেনিয়াম প্রক্রিয়াজাত পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে নিয়ে যাওয়াকে সমর্থন করেছেন। তিনি পশ্চিমা বিশ্বের সাথে দ্বন্দ্বের অংশ হিসেবে আন্তর্জাতিক পরিদর্শকদের কাজও ব্যাহত করেছেন। আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের সাথে 2023 সালের মার্চ মাসে একটি অপ্রত্যাশিত চুক্তির মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাস অঙ্গনে ইসরায়েলি হামলায় কয়েকজন ইরানি সামরিক জেনারেল নিহত হবার পর রইসি সরাসরি ইসরায়েলে প্রায় 300 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে পাল্টা হামলা চালানো সমর্থন করেন। দামেস্কে ইসরায়েলি হামলা ছিল বছরব্যাপী ছায়াযুদ্ধের একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও টুইটারেও দেখতে পারবেন। এর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিজিট করে আসতে পারেন। কেন ফিলিস্তিনকে স্বীকার করে না কিছু দেশ? এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।